হেফাজতে ইসলামের উপরে ২০১৩ সাল থেকে নেমে আসা বর্বরচিত গণহত্যা, জুলুম, নির্যাতন, নিরীহ আলেমরা বছরের পর বছর আজকে কষ্ট করেছে। ৫ তারিখের পরে কেন তাদের মামলাগুলো থাকবে, এটার তো জবাব আপনি দিতে পারবেন? কেন আপনার কাছে যেতে হবে যে হেফাজতের মামলাগুলো উইথড্র করার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ডক্টর আসিফ নজরুল স্যারকে নিয়ে কিছু কথা বলবো। ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের অনেক আশার মানুষ, আকাঙ্ক্ষার মানুষ, অনেক স্বপ্নের মানুষ। ৫ তারিখের আগ পর্যন্ত উনি আমাদের কাছে ছিলেন একজন বীর, একজন সাহসী নেতা এবং একজন সাহিত্যিক, একজন দেশপ্রেমিক। কিন্তু ৫ তারিখের পর থেকে ওনার কার্যকলাপ আমাদের কাছে অত্যন্ত বিরক্তিকর হয়ে উঠেছে এবং এগুলোর যৌক্তিক কারণগুলো আছে। আমি আপনাদের সামনে সেই যৌক্তিক কারণগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি একে একে আপনার সামনে আলোচনা করব। আমি পারবো না ওনাকে মিনাফার আপার মতো করে গালাগালিজ করতে। আমি পারবো না জ্যাকব মিল্টনের মতো শুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা এই সমস্ত শব্দ বলে ওনাকে সম্বোধন করতে। আমি পারবো না পিনাকিদার মতো ওই রিক্সাওয়ালাকে যে বললো রিক্সা তোর এদিক দিয়ে ভরে দিব, এইভাবে করে আমি বলতে পারবো না। এবং আমি সাংবাদিক ইলিয়াসের মতো কঠোর ভাষায় ওনার কল রেকর্ড ফাঁস করে ওনাকে সমালোচনা, এগুলো আমি করতে পারবো না। তবে যৌক্তিক কিছু দাবি আমি তুলে ধরবো, কারণ উনি যা করছেন তা এগুলো বলার মতো কথা, ওনাকে এইগুলো বলা যায়। হ্যাঁ, কিন্তু আমার শিষ্টাচারের সাথে যায় না, বা আমার লেবাস, আমার শিক্ষা দীক্ষা, আমার আদর্শের সাথে এই সমস্ত শব্দগুলো ব্যবহার যায় না, যে কারণে আমি এগুলো বলছি না। আসিফ নজরুল স্যারের প্রতি আমার যে ক্ষোভটা জমে আছে সেটা এই পর্যায়েরই। তো আমি আপনাদের সামনে সেই কথাগুলো বলছি। দেখেন, আজকে ৮ মাস হয়ে গিয়েছে শিশু ফায়াজের মামলাটা উনি এখনো পর্যন্ত উইথড্র করতে পারেন নাই। ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন, উনি বললেন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় এবং এটা হচ্ছে পুলিশের বিষয়। তদন্ত কমিটির কাছে উনি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত কতগুলো মামলার তদন্ত হয়েছে আর কয়টা মামলা তদন্ত বাকি আছে। উনি বললেন অনেকগুলো হয়ে গিয়েছে, আর কয়েকটা মামলা বাকি আছে। যেগুলো বাকি আছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া, সেটার মধ্যে ছিল ফায়াজের মামলাটা। আপনি এই ফায়াজের মামলার উপর দিয়ে আপনি এই আইন উপদেষ্টা হয়েছেন, আর আজকে এই ফায়াজের মামলা সঠিকভাবে তদন্ত হয়েছে কিনা এবং ফায়াজের মামলাটার কি খবর নাম উল্লেখ করে আপনি সেটা তথ্যটা নিতে পারেন নাই। এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হচ্ছে পুলিশ প্রশাসন, এগুলো কি এক একটা পৃথিবীর এক এক প্রান্তে বসবাস করে? না, আপনারা তো একই জাতের, একই কাছাকাছি লোক, সচিবালয়ের মধ্যে থাকেন আপনারা। তো সচিবালয়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসে, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ চলে। তাহলে কেন আপনি খোঁজ খবরটা নিতে পারলেন না? কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে পারলেন না যে এই ফায়াজের মামলাটা উইথড্র করার জন্য? আপনি কেন বললেন না? তারপরে আপনি, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা ছিল যে এই আওয়ামী লীগ দুঃশাসন যেভাবে মানুষ খুন গুম খুন করেছে বছরের পর বছর, হ্যাঁ, এই আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা থেকে পালায় তাহলে প্রত্যেকের শাস্তি হতে হবে। কিন্তু আমরা কি দেখলাম? 17 বছর গুম খুনের বিচার তো দূরের কথা, আপনি 4 তারিখে যারা মারলো, যারা মারধর করলো, আইনজীবীদেরকে যারা আঘাত করলো, সেই আইনজীবীদেরকে আপনি ছেড়ে দিলেন। সেই আইনজীবীরা মুক্ত হয়ে গেল। 61 জন আইনজীবী কিভাবে মুক্ত হলো? এই খুনির দলের লোকেরা কিভাবে 61 জন আইনজীবী মুক্ত হয়ে গেল, জামিন পেয়ে গেল? সেটার কি কোনো ব্যাখ্যা আপনি দিতে পারবেন? আজও পর্যন্ত আজকে 8 মাস হয়ে গেল, 8 মাস হলো একজন নিরপরাধ এটিএম আজহারুল ইসলাম, জামাতের নেতা, সে এখনো পর্যন্ত জেলে আছে। সে কেন বের হচ্ছে না? আপনি বিভিন্ন সময় আমরা দেখি এই ব্রাঞ্চের এই সমস্যা, আইনজীবী উপস্থিত অনেকে নাই, 2-4 জন আছে, 5 জন লাগবে, এইভাবে অনেক নিয়ম কানুনের কথা শুনি। কিন্তু যখন নাকি মিয়া গোলাম বারোয়ারকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরও সেই জামিন ছুঁড়ে ফেলে দিয়ে পুলিশরা বছরের পর বছর, মাসের পর মাস যখন জেলে রাখতে পেরেছে কোনো নিয়ম কানুন ছাড়া, সেগুলোকে আপনি দেখেন নাই? তো সেগুলো দেখার পরেও আজকে এত আইনের সুতা দিয়ে, এত আইনের মারপেচ দিয়ে আটকে রাখার মতো পজিশন আপনি কেন করে দেন? আপনি আইন উপদেষ্টা থাকতে এত সুশীলতা কেন সাজতে চান আপনি? তো এগুলোকে আপনার বিবেক বাদে না? বা আমাদের জনগণ যেগুলো বুঝে, আপনি মনে করেন না যেগুলো বুঝে? আজকে ফারাবির মতো একটা ছেলে
নিরপরাধ একটা ছেলে আওয়ামী লীগের মামলা দ্বারা আজকে বছরের পর বছর 12-13 বছর হয়ে গিয়েছে, বছরের পর বছর এই ছেলেটা আজকে জেলে আছে। কিন্তু আপনার কাছে আবেদন করা লাগবে কেন? এই ছেলেগুলো আজকে তো 5 তারিখের পর থেকে তো অনেক চোর ডাকাতও বের হয়ে গিয়েছে। তাহলে নিরপরাধ ইসলাম প্রেমিক মানুষরা এখনো কেন জেলে থাকতে হবে? এটার কি কোনো জবাব দিতে পারবেন? হেফাজতে ইসলামের উপরে 2013 সাল থেকে নেমে আসা বর্বরচিত গণহত্যা, জুলুম, নির্যাতন, নিরীহ আলেমরা বছরের পর বছর আজকে কষ্ট করেছে। 5 তারিখের পরে কেন তাদের মামলাগুলো থাকবে? এটার তো জবাব আপনি দিতে পারবেন? কেন আপনার কাছে যেতে হবে যে হেফাজতের মামলাগুলো উইথড্র করার জন্য? মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কেন বিদেশ থেকে এসে জেলে গিয়ে তারপরে জামিন হতে হবে? আপনি এর প্রসেসিংটা কেন করতে পারলেন না? এটার জবাব দিতে পারবেন? তো আপনার অসংখ্য বিষয় নিয়ে সমালোচনা করা যায়, আপনার দেশপ্রেম নিয়ে সমালোচনা করা যায়, আপনি আমাদের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে কি উপহাস করতেছেন এগুলো নিয়ে হাজারো সমালোচনা করা যায়। সুতরাং স্যার আসিফ নজরুল, আপনার কাছে অনুরোধ, আপনি এই জুলাই অভ্যুত্থানের বিপ্লবকে ধারণ করুন। আপনি মাঠে ছিলেন, স্বীকার করি, আপনার ভিতর স্পৃহা আছে, স্বীকার করি, কিন্তু এগুলোর বাস্তব রূপ দেন। এত সুশীল যেন না, এত সুশীল সেজে তাদেরকে এত ছাড় দিয়ে না। আজকে বিভিন্ন জেলায় দেখা যায় আইনজীবীরা মুক্ত করে দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। সেই আইনজীবী কারা, কেন এই পদের মধ্যে এখনো বসে আছে? আপনি আইন উপদেষ্টা হয়ে কেন তাদেরকে সরাতে পারছেন না? সেগুলো কেন বলছেন না আমাদের সামনে? এভাবে হাজারো প্রশ্ন থেকে যায় আপনার উপরে। কয়েকদিন আগে 5 তারিখের পরে আপনাকে নিয়ে পিনাকি দা বলেছিল যে 20 বছর পরে এই গণ অভ্যুত্থানের বিলিয়ন হবে আসিফ নজরুল। কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর তো আমরা এখনো পাই না। এখনো তো মনে হয় আপনি বিলিয়নের পথেই হাঁটছেন। আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন আপনার বিরুদ্ধে অনেক কথা বলে, কিন্তু আমরা তো মিলিয়ে দেখছি ওর কথাগুলোই মিলে যাচ্ছে আপনার আচার আচরণের কারণে। তাই অনুরোধ করব, আপনি এখনো সময় আছে, আমাদের বিপ্লবকে বাঁচান, দেশকে বাঁচান, আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।